ভাই একটা কথা বলি, এই বিশ্বকাপ যদি আর কয়েকদিন এভাবে চলতে থাকে, আমার আর আমার ঘুমের শিডিউলের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। সত্যি বলতেছি ভাই, রাত 1টায় একটা ম্যাচ, 4টায় আরেকটা ম্যাচ, এরপর সকাল 7টায় আরেকটা ম্যাচ। ভাই, এটা বিশ্বকাপ নাকি সেনাবাহিনীর ট্রেনিং ক্যাম্প? আগে ফুটবল ছিল 2 হাফের খেলা, 45 মিনিট 45 মিনিট আমরা দেখতাম। এখন দেখি খেলারে বানাই ফেলছে 4 ভাগে। মাঝখানে আবার দেখ কুলিং ব্রেক, কুলিং ব্রেকে দেখায় অ্যাড। মানে খেলার যে আগের যে ব্যাপারটা ছিল ওইটাই পুরো নষ্ট হয়ে গেছে। আর ভাই প্লেয়াররা পানি খাইতেছে সেটা দেখান, ওইটা না দেখায় দেখাচ্ছে হচ্ছে অ্যাড। মানে কি বলবো, ফুটবল বন্ধ করে চালাইতেছে বিজ্ঞাপন। মনে হয় আমরা ম্যাচ দেখতে আসি নাই, বিজ্ঞাপন দেখতে আসছি কিছুক্ষণ পর পর। যাই হোক, ঘুমের সাথে যুদ্ধ করতে করতে গতকাল রাতে 2টা ম্যাচ দেখলাম। আর ম্যাচ 2টা শেষ হওয়ার পরে আমার মাথার মধ্যে একটাই কথা ঘুরতেছিল, সেটা হচ্ছে যে এই বিশ্বকাপে অনেক কিছু আমরা যেভাবে ভাবতেছি বাস্তবতা হয়তো সেভাবে হবে না। প্রথম ম্যাচ ছিল কাতার বনাম সুইজারল্যান্ড, সেটা নিয়ে পরে কথা বলবো, কারণ গতকাল রাতের আসল গল্প ছিল অন্য জায়গায়, ব্রাজিল বনাম মরক্কো এই ম্যাচে। এখন সত্যি কথা বলতে কি, বিশ্বকাপ শুরুর পর থেকে এই প্রথম মনে হয় এই প্রথম মনে হচ্ছিল যে আচ্ছা এবার আসলে এই বিশ্বকাপটা শুরু হচ্ছে। আগের ম্যাচগুলো ছিল এক প্রকার স্টার্টার, এখন আসতেছে মেইন কোর্স। সামনে আসবে যখন মেসির খেলা দেখবো, রোনালদোর খেলা দেখবো, তখন আসলে খেলার মজা আরো বাড়বে। এছাড়া আরো অনেক টিমের ম্যাচ আমরা এখনো দেখি নাই, জার্মানি, নেদারল্যান্ড। কিন্তু তার আগে আমরা ব্রাজিল মরক্কোর ম্যাচটা দেখে একটা জিনিস আমাদেরকে পরিষ্কার করে দিচ্ছে, সেটা হচ্ছে এই ব্রাজিলকে নিয়ে যত কথা হইতেছে তারা আসলে কি এতটা ভয়ঙ্কর। কারণ কয়েক মাস আগের কথাই ধরেন, বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল কই ছিল? 5 নম্বরে। টপ 3-তে কিন্তু তারা ছিল না, টপ 4-এও ছিল না, ছিল কোথায়? 5 নম্বরে। আর্জেন্টিনার কাছে কিন্তু তারা 4-1 গোলে হারছিল। তখন সবাই বলতেছিল ভাই ব্রাজিল শেষ, এই দল নিয়ে কিছু হবে না, যুগ শেষ। তারপর কি হইলো? নেইমাররা স্কোয়াডে ফিরাইলো, তার সাথে সাথে পুরা পৃথিবী আবার বলতেছে ব্রাজিল নাকি এখন ফেভারিট, ব্রাজিল নাকি বিশ্বকাপ জিতবে, ব্রাজিলের কোনো সমস্যা নাকি এখন আর নেই। ভাই 1 মিনিট দাঁড়ান, সমস্যাগুলো তাইলে কই গেল? মাত্র 2 মাসে কি সবকিছুই উধাও হয়ে গেছে, নাকি আমরা শুধু নেইমারের নাম শুনেই সবকিছু ভুলে গেছি? মজার ব্যাপার হলো যে নেইমারের উপর এত আশা, সেই নেইমারই কিন্তু প্রথম কয়েকটা ম্যাচ খেলতে পারতেছে না। সম্ভবত প্রথম 3 ম্যাচে গ্রুপ পর্বে আমরা তাকে দেখতেছি না। তাহলে এত আত্মবিশ্বাস আসলে আসতেছে কই থেকে? আর গতকাল মরক্কো সেই প্রশ্নটাই আবার সামনে নিয়ে আসছে। কারণ একটা কথা আমি বলবো, ম্যাচের অনেক সময় আমার কাছে মনে হয়েছে যে মরক্কো টিমটা কিন্তু টিম হিসাবে ব্রাজিলের চেয়ে ব্যাটার খেলছে। হ্যাঁ, ভিনিসিয়াস জুনিয়রের যে গোলটা ছিল সেটা অসাধারণ ছিল, সুন্দর ছিল এবং ক্লাসি ছিল, বিশ্বমানের একটা ফিনিশিং ছিল তার কাছ থেকে। কিন্তু সমস্যা হলো আসলে ওই গোলটা কিন্তু আমার মনে হয় না যে টিম ফুটবল থেকে আসছে, ওই গোলটা ওর কিন্তু ব্যক্তিগত প্রতিভা ছিল দেখে এই ধরনের গোল বের করতে পারছে। আর এটাই হচ্ছে ব্রাজিলের আসলে সবচেয়ে বড় চিন্তার কারণ। কারণ অনেক সময় মনে হইতেছিল যে একজন প্লেয়ার কিছু একটা ম্যাজিক করবে আর বাকিরা সেটার উপর ভরসা করেই আসলে বসে আছে। অন্যদিকে মরক্কোর কথা যদি বলি, আমরা পুরোপুরি উল্টা বিষয়টা আমরা দেখছি। তাদের প্রেসিং দেখেন, তাদের মিডফিল্ড দেখেন, বা তাদের মুভমেন্টগুলোও দেখেন, তাদের কম্বিনেশন দেখেন। একজন বল হারাইলে আরেকজন কিন্তু সাথে সাথে বলটা কিভাবে জিতা যায়, কিভাবে রিসিভ করা যায় সেটার জন্য তারা ঝাঁপাই করছে। একজন একজন সামনে দৌড় দিলে আরেকজন জায়গা তৈরি করতেছে আরেকজনের জন্য, একজন পাস দিলে আরেকজন কিন্তু রান দিচ্ছে। আমার মনে হয়েছে পুরো মরক্কো টিমটা আসলে একটা ইউনিটের মতো খেলছে, একটা মেশিনের মতো তারা আসলে কাজ করছে। আর এই কারণেই আমার মনে হয়েছে প্রথম মিনিট থেকে মরক্কোর অনেক ভয়ঙ্কর লাগতেছিল। অনেকেই হয়তো শুধু স্কোর লাইন দেখছে, কিন্তু যারা আসলে পুরো ম্যাচটা দেখছে তারা আসলে জানে যে ব্রাজিল অনেক সময় অনেক সমস্যার মধ্যে কিন্তু পড়ছে এই ম্যাচে। সমস্যাগুলো আসলে শুধুমাত্র যে গতকালের সমস্যা তা না, এই সমস্যাগুলো তাদেরকে অনেকদিন ধরেই ভোগাচ্ছিল। গতকাল শুধু সবাই একসাথে আমরা দেখতে পাইছি। আর ভাই এখানেই গল্পটা আরো মজার কিন্তু হইতে পারত, কারণ ভাই ম্যাচ যত সামনে আগাচ্ছিল আমার কাছে তত বেশি মনে হচ্ছিল ব্রাজিল আসলে মরক্কোর সাথে খেলায় সেভাবে পেরে উঠতেছে না। সত্যি বলতেছে, আমার মনে হচ্ছিল যে মরক্কো উল্টা ব্রাজিলের পরীক্ষা নিচ্ছে। আর সবচেয়ে বড় সমস্যাটা ব্রাজিলের ছিল আসলে মিডফিল্ড, কারণ মিডফিল্ড তো আসলে একটা টিমের হৃৎপিণ্ড। আমরা দেখছি মরক্কো যখন বল পাচ্ছিল তখন তাদের প্লেয়াররা আসলে
মরক্কোর প্লেয়াররা যখন বল পাচ্ছিল, তাদের যে পাসগুলো ছিল, তাদের মুভমেন্টগুলো ছিল, এগুলো অনেকটা পরিকল্পনা মাফিক ছিল। ওরা যখন বল পাইছে তখন সাথে সাথে সামনের দিকে আগাইছে, এবং কে রান নিচ্ছে, কোন জায়গায় আসলে জায়গা খালি আছে, এই বিষয়গুলো বুঝে শুনে তারা আসলে খেলার চেষ্টা করছে। আর ব্রাজিলের দিকে যদি আমরা চিন্তা করি, অনেক সময় মনে হচ্ছিল ওরা আসলে এখনো বোঝার চেষ্টা করতেছে কিভাবে ম্যাচটা আসলে খেলতে হবে। বিশেষ করে আমি কথা বলবো পাকেতাকে নিয়ে, আমার জাস্ট ওর খেলা দেখে মাথা ঘুরতেছিল। ভাই আমি এখনো বুঝি নাই সে আসলে পিচে কি করতে যাচ্ছিল। সে না ডিফেন্সে সাহায্য করছে, না আক্রমণ তৈরি করতে পারছে, আর না প্রেসিং করছে ভালোভাবে। আমার মনে হইতেছিল ভাই মানুষটা আসলে মাঠে আছে কিন্তু ম্যাচের মধ্যে সে নাই। আর ক্যাসেমিরোর কথা যদি বলি, এই মানুষটারে তো আমরা কত বড় বড় ম্যাচ জিততে দেখছি, কিন্তু গতকাল মরক্কোর মিডফিল্ড তারে এমন প্রেশার দিছে যে তারে কিন্তু হাফ টাইমের পরেই তুলে নিতে হয়েছে। শেষ পর্যন্ত তার জায়গায় নামলো ফেবিনো। এই দৃশ্যটা আসলে আমি সত্যি আশা করি না। আমি ভাবছি যে হয়তো ক্যাসেমিরোরে পুরো 90 মিনিট হয়তো খেলানো হবে, কিন্তু আমরা দেখছি যে সে আসলে 45 মিনিটের পর আর খেলে নেই। আর এখানে আসলে মরক্কোকে কৃতিত্ব দিতে হবে, কারণ তারা যেভাবে মিডফিল্ডে প্রেস করছে, তারা যেভাবে বুদ্ধি দিয়ে খেলছে, খেলাটাকে আসলে তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসছে। এখানে আসলে মিডফিল্ড থেকে ভালো সাপোর্ট আমরা দেখিনি ব্রাজিলের। আর এই ধরনের খেলা খেললে আসলে বড় দলগুলো, ব্রাজিলের মতো বড় দলগুলো আসলে সমস্যায় পড়তে পারে। এখন আসি প্রথম গোল, সারি। নামটা অনেকে আসলে শুনে নেই, নতুন হতে পারে, কিন্তু ভাই যারা ইউরোপিয়ান ফুটবল খেলে তারা খুব ভালোভাবে জানে এই পোলাটা কিন্তু আসলে ভয়ঙ্কর প্লেয়ার। পিএসবিতে খেলতেছে এবং সে কিন্তু উইংয়ে খেলতে পারে, ভালো একজন স্ট্রাইকার হিসেবে সে খেলতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে চাপের মধ্যে সে কিন্তু মাথা ঠান্ডা রাখে। আর সেই জিনিসটাই কিন্তু আমরা দেখলাম, দুইজন ডিফেন্ডার কিন্তু তারে চাপ দিতেছে, গোলকিপার সামনে আছে। সেই ক্ষেত্রে সাধারণ প্লেয়ার হইলে কি করতো, সাধারণ প্লেয়ার হইলে দেখা যেত জোরে শট মারতো, বল বাইরে মেরে দিত। কিন্তু এই প্লেয়ারটা যে ঠান্ডা মাথায় যে চিপটা করছে অ্যালিসনের উপর দিয়ে, মানে একদম সিনেমার মতো একটা গোল। সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল আচ্ছা এটা কি আসলেই ব্রাজিলের ডিফেন্স, কারণ ব্রাজিলের ব্যাকলাইনকে আমার খুবই অসহায় লাগছে কালকে ফার্স্ট গোলটা খাওয়ার পরে। আর ভাই মরক্কো যদি মাজরাউইর কথাটা বলি, ভাই কালকে মানুষটা যেভাবে খেলছে মনে হইতেছিল মানে ওর মধ্যে ব্রাজিলের কাফুর আত্মা ঢুকে গেছে। ডান দিকে যাইতেছে, বল জিততেছে, প্রেস করতেছে, ওভারল্যাপ করতেছে, মানে সব করছে একটা দলের জন্য। ডিফেন্স বলেন, আক্রমণ বলেন, সবকিছু একটা প্লেয়ার তার ব্যাস্ট দিয়ে ট্রাই করছে। মানে একজন ফুল ব্যাক যে এত কিছু কিভাবে করে ভাই আমার মাথায় আসলে ঢুকে না। আর শুধু মাজরাউই কিন্তু না, মরক্কোর দুই মিডফিল্ড পিভিডও কিন্তু খুব ভালো খেলছে। প্রতিটা ডুয়েল কিন্তু তারা জিতছে এবং প্রতিটা সেকেন্ড বলে তারা রান নিছে, প্রতিটা জায়গায় তারা কিন্তু উপস্থিত ছিল। আর এই কারণেই আমার মনে হয় যে ম্যাচের বড় একটা সময় ব্রাজিলকে আমার দ্বিতীয় সেরা দল হিসাবে লাগছে মাঠের মধ্যে। হ্যাঁ এটাই সত্যি কথা, কিন্তু আমার কাছে অন্তত তাই আসলে মনে হয়েছে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে ব্রাজিলের কি ভালো কিছু ছিল না? অবশ্যই ছিল, আর সেটা ছিল ভিনিসিয়াস জুনিয়র। ভাই এই আত্মবিশ্বাস চরম লেভেলের, একটা সুযোগ পাইছে একটা মুহূর্ত, সেই মুহূর্তে সে সেটাকে গোলে কনভার্ট করছে। এটাই আসলে একটা বিশ্বমানের প্লেয়ারের কাজ। তাদের যদি পুরো ম্যাচ খারাপ যেতে পারে, কিন্তু একটা মুহূর্ত তারা আসলে ম্যাচ বদলে দিতে পারে। এটাই আমরা ভিনিসিয়াসের কাছ থেকে কালকে দেখছি। ব্রুনো গুমেরেসের কথা যদি বলি, সে কিছু কিছু সময় ম্যাচে প্রভাব ফেলছে। রাফিনাও কয়েকবার প্রেসিং করার চেষ্টা করছে, কিন্তু সে আসলে সেরকম সমস্যা তৈরি করতে পারেনি। আর আসলে মেন সমস্যা হচ্ছে এসব ভালো মুহূর্ত ছিল আলাদা আলাদা, একসাথে ছিল না, টিম হিসাবে না। আর এটাই আসলে ব্রাজিলের সবচেয়ে বড় চিন্তার কারণ। কারণ বিশ্বকাপ জিততে হলে শুধুমাত্র আমার মনে হয় না যে ব্যক্তিগত প্রতিভার মাধ্যমে জিতে যাবে, একটা ইউনিট হিসাবে আপনাকে খেলতে হবে। একটা ইউনিট হিসাবে যখন আপনি খেলবেন তখনই আপনি জিততে পারবেন। আর আমরা মরক্কোর মধ্যে কালকে আসলে সেই বিষয়টা দেখছি। আর একটা ভয়ঙ্কর ব্যাপার আমার কাছে মনে হয়েছে যে মরক্কো আসলে তাদের সেরা ফুটবলও কিন্তু খেলে নেই, তাদের কিছু প্লেয়ার ইনজুর্ড ছিল। মানে যদি শেষের দিকে তারা আরো বেশি ক্লিনিক্যাল হতে পারতো, তাইলে হইতে পারে যে তারা আরো একটা গোলও পাইতে পারতো। হয়তো আজকে আমরা বলতাম যে মরক্কো ব্রাজিলকে হারাই দিছে। আর সেই কথাটা শুনতে আমার মনে হয় না যে মোটেও অবাক লাগতো, কারণ গতকাল তারা সত্যি সেই লেভেলের ফুটবলটা খেলছে। আর এই কারণেই মরক্কোকে আসলে এখন ডার্ক হাউস বলা বন্ধ করা উচিত। কারণ ডার্ক হাউস আমরা সেই দলকে বলি যে দলটা আসলে এখনো কেউ চিনে না, কিন্তু এই মরক্কো অলরেডি সবাইকে জানাই দিচ্ছে আসলে তারা যে শুধুমাত্র যে বিশ্বকাপে অংশগ্রহণ করতে আসছে তা কিন্তু না। তারা হয়তো বিশ্বকাপ জিততে পারবে না, কিন্তু অনেক ভালো ভালো টিমের আসলে রাতের ঘুম হারাম করার কোয়ালিটি তাদের মধ্যে আছে। আর বিশ্বাস করেন ব্রাজিলের ফ্যানদের কিন্তু রাতের ঘুম কালকে তারা অলরেডি হারাম করে দিছে। সো
আসলে এই বিশ্বকাপে আসলে অনেক নতুন নতুন চমক আমরা দেখতেছি, আশা করতেছি সামনে আরো ভালো ভালো ম্যাচ হবে, আমরা এরকম আড্ডা দিব। আপনারা কমেন্ট করে জানান যে আপনারা কালকে কেমন ম্যাচ দেখেছেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।